আমরা পেয়েছি এমন একজনকে, সেদিন থেকে মনে হয় বিহুর জন্ম। তো এই বিহু নৃত্যের কি কোনো ইতিহাস আছে? সমাজ এরকম ছিলেন যারা বিহুকে অশ্লীল গণ্য করতেন। একটু যদি যন্ত্রগুলো আমাদেরকে একটু আপনি দেখান, একটু জানতে চাইবো কিরকম লাগে। আমাদের প্রথম পরিচয় হলো অসমীয়া। নমস্কার, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কয়েকজন শিল্পীর সাথে বসে রয়েছি। আসলে খাতড়ার বুকে এই প্রথমবার ইচ্ছে ডানা সাংস্কৃতিক পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিহু নৃত্যের এক বিরাট বড় কর্মশালা। আর আমাদের সৌভাগ্য যে এই 3 দিন ব্যাপী যে কর্মশালা 18, 19 এবং 20 ডিসেম্বর যে কর্মশালা চলল, আমরা পেয়েছি এমন একজনকে যিনি আসামের একজন বিখ্যাত নৃত্যশিল্পী এবং একজন প্রখ্যাত প্রশিক্ষক, মাননীয় বিধান দেউড়ি হুকাই মহাশয়কে। এবং তার সাথে আমরা পেয়েছি ওনার টিমের যারা আছেন সবাই গুণী মানুষ, তাদেরকে আমরা পেয়েছি। তো নৃত্যের কর্মশালা তো চলছে, কিন্তু আমরা আজকে ওনাদের সাথে বসেছি একটু জেনে নেব এই যে বিহু নৃত্য, এই বিহু নৃত্যের ইতিহাস কি, এই বিহু নৃত্য কিভাবে করা হয়, বা এই বিহু নৃত্যের সাথে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন এই টেবিলে সাজানো রয়েছে অনেক রকম বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। এই বাদ্যযন্ত্রগুলোই বা কি, এর ব্যবহার কিভাবে করা হয়, এইগুলো আমরা সব জানার জন্য আমরা মাননীয় বিধান দেউড়ি হুকাই মহাশয় এবং ওনার টিমের সাথে বসেছি, আলোচনা করে নেব। প্রত্যেককে আমাদের ইচ্ছে ডানার পক্ষ থেকে প্রণাম, নমস্কার জানাই। তো স্যার, আপনার কাছে যেটা আমার প্রথম প্রশ্ন, যে এই যে বিহু নৃত্য, এই বিহু নৃত্যের অসমীয়া নৃত্য আমরা জানি এবং বিশেষ করে লোকনৃত্যের উপর এটা বেশ করে নৃত্যটা হয়। তো এই বিহু নৃত্যের কি কোনো ইতিহাস আছে আসামের, মানে এর উৎপত্তি কিভাবে হলো বা এর তৈরি হলো কিভাবে বিহু নৃত্য, আসামের সাথে এর যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা কিভাবে তৈরি হলো বা তৈরির ইতিহাসটা কি, এটা যদি স্যার আমাদেরকে আপনি একটু বলেন। আসলে আমরা যদি বলতে যাই, যেদিন অসমীয়া জাতি অসমীয়া ভাষা বলা শিখেছে, সেদিন থেকে মনে হয় বিহুর জন্ম। কারণ বিহুর যেগুলি গান আছে, বিহুর যেগুলি কাহিনী, সেগুলি আমাদের জনজীবনের সাথে জড়িত। আমাদের মনের ভাব, আমাদের মনের আবেগ, আমাদের মনের ভিতরে থাকা যে ভালোবাসা, সেগুলির প্রকাশের একটা মাধ্যম হলো বিহু গানগুলি। সেগুলি আমাদের জনজীবনের সেই সময়ের ইতিহাস, সেই সময়ের যেগুলি ঘটনা পরিঘটনা, তার উপরে আধারিত সেগুলি একটি গান। বিহু গানের কোনো রাইটার নেই, সেগুলি কোনো অনাক্ষরিক কৃষক ওরা সৃষ্টি করেছিল। তারপরে এক মুখের থেকে আরেক মুখ, আরেক মুখের থেকে আরেক মুখ করতে করতে আজকে এই মানে আজ পর্যন্ত আমরা পৌঁছে এসেছি। তো স্যার, আমরা যেটা বিহু নৃত্য সম্পর্কে একটু ঘাটাঘাটি করতে গিয়ে জানলাম আর কি, যে 1600 শতকে আহোম স্বর্গদেউ রুদ্র সিং, ওনার আমল থেকেই নাকি এই বিহু নৃত্য প্রচলন শুরু হয়েছিল এবং সেখান থেকে এর মানে ব্যাপকভাবে আসামে ছড়িয়ে পড়ে। নিশ্চয় এটা সম্পর্কে স্যার। হ্যাঁ, আহোম স্বর্গদেউ রুদ্র সিংহ বিহুকে এক মর্যাদা প্রদান করেন, বিহুকে অসমের জাতীয় উৎসব হিসাবে মর্যাদা প্রদান করেন। তার আগেও বিহু ছিল, যে বিহু আমাদের কৃষক সমাজের মাঝখানে প্রচলিত ছিলেন, আমাদের গ্রামে গঞ্জে প্রচলিত ছিলেন। কিন্তু আহোম স্বর্গদেউ, আহোম রাজা রুদ্র সিংহ ওই গ্রামের যে উৎসব ছিল, যে গ্রামের আঙ্গনে বা বাড়ির সামনে যেগুলি করতো বা গাছের তলায় যেগুলি নৃত্য হতো, তাকে নিয়ে গিয়ে রংঘর, যেটা রংঘরে আনন্দ উৎসবের ওখানে মেলা হইতো, ওই রংঘরে এই বিহু প্রোগ্রামকে ওইখানে নিয়ে গিয়ে বিহুকে মর্যাদা প্রদান করলো।
আহোম স্বর্গদেউ রুদ্রসিংহ। এবং সেখান থেকেই মনে হয় যে যে বিহুর যে প্রচার, ব্যাপক যে প্রচার, মনে হয় সেখান থেকেই শুরু হ্যাঁ, হয়েছে। সেখান থেকে বিহুর প্রচার শুরু হলো। পরে একটা ফেজ এরকমও ছিল, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে ওই টাইমে বিহুকে ব্যান্ড করা হয়েছিল অশ্লীল বলে। এক সমাজ এরকম ছিলেন যারা বিহুকে অশ্লীল গণ্য করতেন, তো ওই সমাজ বিহুকে বয়কট করেছিলেন, বিহুকে ব্যান করার পোষকতা করেছিলেন। তারপরে আবার আসামের যেগুলি গুণী মানী ব্যক্তি, যেগুলি বিহুর ইতিহাস সম্পর্কে অগাধ নলেজ রাখেন, জ্ঞান রাখেন, তারা আবার ওর বিরুদ্ধে আন্দোলন করে আবার বিহুকে অসমের জাতীয় উৎসব হিসাবে মানে আবার মান্যতা প্রদান করান। তো আমরা তো স্যার আলোচনায় আবার যাব, নিশ্চয়ই। এগোবো, কিছু জিনিস আপনার কাছে আরো জানার আছে, কিন্তু তার আগে স্যার একটু আপনার সাথে যারা এসছেন তাদের একটু নাম এবং পরিচয়টা যদি স্যার একটু দেন। আমার কাছে আমার পাশে রয়েছে দীপাঞ্জলি সিংহ, একজন আন্তঃরাষ্ট্রীয় বিহু শিল্পী। পাশে বসে আছে দেবিকা রয়, আন্তঃরাষ্ট্রীয় খ্যাতিসম্পন্ন শিল্পী। সঙ্গে যেই গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড হয়েছিল সেখানে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টকে প্রতিনিধিত্ব করেছিল অ্যাজ এ মাস্টার ট্রেনার, প্রতিনিধিত্ব করেছিল। সঙ্গে বসে আছে আমার সাথে মালিচরণ রায়, উনি একটা গ্রুপ নিজের চালায়, প্রফেশনাল গ্রুপ, দ্যাট ইজ বঙ্গাইগাঁও সাংস্কৃতিক গোষ্ঠী, উনি দল অধিনায়ক। সঙ্গে উনিও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে উনি অসমের বিহু, অসমের যে গান, সেই গানের সুবাস উনি বিলিয়েছে। তো স্যার এই যে বিহু নৃত্য, বিহু নৃত্যের তো বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তো আমরা যেটা দেখছি যে এখানে কয়েকটা নাম আমি পেয়েছি, সেটা হচ্ছে চুটিয়া, মরান, দেউরি, সোনোয়াল, থেঙ্গাল, এই সমস্ত বিভিন্ন এই যে প্রকারগুলো, এগুলো সম্পর্কে তো আমরা ঠিক পরিচিত নই। তো এগুলো যদি একটু আপনি বিস্তারিত ভাবে এই প্রকারভেদগুলো আমাদের একটু বুঝিয়ে বলেন। আমি বুঝিয়ে দিব। আসামে অসমিয়া বলে কোনো নির্দিষ্ট জাতি নেই, বিভিন্ন ট্রাইব মানে এসটি জনজাতি, যেরকম আপনি বললেন চুটিয়া, বিহুর মেইন উৎস মানে অধিকাংশ লোক বলে যে বিহু মেইন চুটিয়া সমাজ থেকে আসছে, ওইখান থেকেই সৃষ্টি। মরান, মতক, বড়ো, বিভিন্ন জনজাতির অবদান বিহুতে আছে। যেরকম ধরেন বড়ো সমাজের আমরা বলি বর্দশিলা, বর্দশিলা শব্দটাই আসছে বড়ো সমাজ থেকে, এখানে বারদই শিখলা বলে। বারদই শিখলা মিন্স বার মানে বড়, শিখলা মানে মেয়ে, দই মানে জল, মানে মেয়েকে জলের সাথে মানে বৃষ্টিপাত ঝড়ের সাথে তুলনা করা হয়েছে, এটা বড়ো ভাষা থেকে আসছে। যেরকম আপনার দেউরি সম্প্রদায় থেকে আসছে হুরালি সেও, ঢোলের বাজনা হুরালি সেও আসছে, সেরকমই অন্যান্য জনগোষ্ঠীর থেকে অন্যান্য নৃত্য ভঙ্গি, অন্যান্য নৃত্য গানের সুর, অন্যান্য ঢোলের বাজি এসেছে, সবগুলিকে নিয়ে একটা ফর্ম রয়েছে, সেটা হলো বিহু। এটা হলো কনসেপ্টটা। বিহু বলে কোনো অসমিয়া জাতি বলে সেরকম কিছু নেই। অসমিয়া যেরকম আমি নিজের টিওয়া, উনি কোচ রাজবংশী, ওনারা কোচ রাজবংশী, আমরা সবাই মিলে যত জনজাতি আছে, জনগোষ্ঠী আছে, যত এসটি আছে, এসসি, সবাই মিলে একটা অসমিয়া জাতি, বৃহত্তর অসমিয়া জাতি। আমাদের প্রথম পরিচয় হলো অসমিয়া, তারপরে আমি টিওয়া ও রাজবংশী, অন্য কেউ বড়ো, কেউ নেপালি, কেউ গোর্খালি, বা কেউ ডিমাসা, কেউ গারো, সেরকম কার্বি, সবার আলাদা আলাদা নিজের আছে, সবগুলিকে একসাথে নিয়ে সেটা হলো বিহু। বিভিন্ন কালচার গুলোকে একসাথে নিয়ে বিহু। তো স্যার এই যে এখানে যেগুলো বলছে, যে যেটা আপনাকে বললাম আমি, এই দেউরি, সোনোয়াল, এগুলো কি মানে নৃত্যের আলাদা আলাদা শৈলী? ইয়েস, প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর নিজের নিজের কালচার, নিজের নিজের সংস্কৃতি, নিজের নিজের ভাষা রয়েছে। প্রত্যেকটা জাতি আর জনগোষ্ঠীর, যেরকম আমাদের নিজের অন্য কিছু ভাষা আছে, বড়োদের বড়ো ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে আপনার আহোমদের তাই ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে। তো সব ল্যাঙ্গুয়েজ থেকে কিছু 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 এলিমেন্ট বিহুতে জড়িত হয়েছে। আর বিহু কনসেপ্টটা এরকম ছিল, আহোমরা অন্যান্য জাতি জনগোষ্ঠীর মাঝখানে একটা ভ্রাতৃত্ব ভাব, একটা বন্ধুত্ব সম্পর্ক, একটা ব্যবসায়িক সম্পর্ক করার জন্য সব জাতি জনগোষ্ঠীকে একটা রশি দিয়ে, যে একটা দড়ি দিয়ে বাঁধলো, সেই দড়িটা হলো বিহু। ঠিক, বিভিন্ন কালচার, বিভিন্ন জাতি একটা জায়গায় এসে যখন মিলিত হলো, তখন বিহু সেখান থেকে সৃষ্টি হলো। তো স্যার এরপর আমরা যেখানে যাব একটু আলোচনায়, সেটা হচ্ছে যে আমরা দেখছি এখানে টেবিলের মধ্যে সাজানো রয়েছে অনেক বাদ্যযন্ত্র, নিচেও রয়েছে। তো বিহুতে মূলত আগে জেনে নেব আপনার কাছে নামগুলো, যে বিহুতে মূলত কোন কোন বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয়। এখন আমরা বাদ্যযন্ত্রের কথা বলার আগে আরেকটা কথা বলি, বিহুর প্রকার। বিহু কয় প্রকারের, যেরকম পুরা
আসামটাকে যদি আমরা ভাগ করি, এরকম উত্তর আসাম, আপার আসাম বা দক্ষিণ আসাম আর লোয়ার আসাম, এই 4টা ভাগ হয়। আপার আসামে মূলত ওখানে চলে হুঁচরি বিহু। হুঁচরি দ্যাট ইজ ওইটা রং আনন্দর থেকে ওইটা মানে ওই যে বাড়ির যে লোক বা গৃহস্থ যার বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে, ওনাদের মঙ্গল কামনা করা অনুষ্ঠান। হ্যাঁ, ভগবানকে আমরা প্রার্থনা করি যাতে ওই বাড়ির কুশল মঙ্গল হোক, সেটা একটা মাঙ্গলিক অনুষ্ঠান, সেটাকে বলে হুঁচরি বিহু। হুঁচরিতেও ঢোলের ব্যবহার হবে, পেপার ব্যবহার হবে, এই বাদ্যগুলির ব্যবহার হবে, বিন বলে একটা বাদ্য আছে ওইটারও ব্যবহার হয়। এখন ঘটনা হলো কি, সেইখানে কিন্তু আপনার আপার আসামে বলা হয় কি ওইখানে মেয়েদের স্থান নেই, অনলি ছেলেরা ওই হুঁচরি অনুষ্ঠানটা পরিবেশন করে, যেহেতু এটা একটা মাঙ্গলিক অনুষ্ঠান। তারপরে আরেকটি বিহুর রূপ পাওয়া যায়, মানে প্রকৃতি এইরকম রূপটা হলো যে মহিলা বা গাভরু বিহু, যে অনলি ফিমেলদের তো ইয়ং মেয়েরাও হইতে পারে, আর যারা বিবাহিত ওরাও করতে পারে, কিন্তু ওখানে ছেলের কোনো স্থান নাই। সেইখানে এই বাদ্যটি প্রধান। এখানে এর নামটা যদি সেটা এই বাদ্যটির নাম হইলো টকা। এটাকে বিহুর আদি বাদ্য বলে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই টকা এইটা বাজায় ওই ফিমেল বিহুটা, যেটাকে আমরা জেং বিহু বলি, বা কেউ গাভরু বিহু বলে, কেউ বলে মহিলা বিহু, ওই বিহুতে এই বাদ্যটার ব্যবহার করা হয়। এটা একটা বাঁশের বাদ্য। বিহুর সবচেয়ে পুরনো বাদ্যটা হলো বাঁশের বাদ্য এইটা। এটার নাম টকা। টাকা না, কিন্তু টাকা না, টকা। এটা বিহুর আদি বাদ্য, সবচেয়ে প্রথম বাদ্য ওইটা। এটা কেন তৈরি করা হচ্ছে? তোমরা গান করার সময় কিরকম হাততালি বাজাইতেছিলে? এখন যদি সবাই হাততালি বাজাতে থাকে, নাচবে কি করে? সেই জন্য টকা বাদ্যটি ব্যবহার করা হয়। টকা কি করে ধরো তো? টকা তোমাদের হাততালি রিদমটাকে ধরে। এই বাদ্যটার সাথে একটা বাদ্য হলো গগনা। গগনাও ব্যবহার হয়। এটা একটি বাদ্য, বিহুর বাদ্য। এটাকে কি বলে? গগনা। গগনা, এটার নাম কি? গগনা। এই বাদ্যটির সাউন্ড এখন শুনলাম। এই বাদ্যটি কিসের আওয়াজ দিল? এটা কিসের আওয়াজ? ওই যে বৃষ্টি হলে জলের মধ্যে আওয়াজ দেয়। আবার সুতুলি বলে একটা বাদ্য আছে, ওইটাও ব্যবহার হয়। এটা কিসের আওয়াজ? কোকিলের আওয়াজ। একটা ছোট্ট বাদ্য, দেখছো তো? দেখতে পাচ্ছ? ছোট্ট বাদ্য। হুতুলি, হুতুলি। আরেকটা বিহুর যেটা প্রকৃত রূপ, যে মধ্য অসম থেকে শুরু করে লোয়ার আসাম পর্যন্ত, নামনি আসাম পর্যন্ত, সেটা বৃহৎ আকারে হলো মুকলি বিহু বলে। মুকলি মিনস খোলা, মুকলি বিহু। এই অঞ্চলে মুকলি বিহুর প্রচলনটা অধিক। মুকলি বিহুতে ছেলে মেয়েরাই পার্টিসিপেট করতে পারে। ওইখান থেকে আপনার বিবাহিতদের কোনো স্থান নেই। আচ্ছা, মানে অবিবাহিতদের ইয়ং ছেলে মেয়েরা যারা প্রাপ্তবয়স্ক, ওরাই এখানে পার্টিসিপেট করবে। ওরাই প্রকৃতির গান গাবে, ওরাই ভালোবাসার গান গাবে, ওরাই আমাদের অসমের যে চারোদিকে যা আছে আমাদের প্রকৃতির যে এলিমেন্ট, ওই নদ নদী পাহাড় পর্বত গাছ, এগুলাকে নিয়েই গানটা করবে, সঙ্গে ওদের মনের ভাব ওর মাধ্যমে প্রকাশ করবে। হ্যাঁ। তো স্যার,
একটু যদি যন্ত্রগুলো আমাদেরকে একটু হ্যাঁ। আপনি দেখান, মানে এটা কি যন্ত্র বা কি দিয়ে তৈরি বা হ্যাঁ। কিভাবে বাজাতে হয় একটু যদি দেখান। এই বাদ্যটাকে বলে পেপা। আচ্ছা। পেপার গঠন হিসাবে বা ওকে বানানোর যে গঠন আর কি, ওর আকৃতি হিসাবে পেপা দুই প্রকারের। এটা একরকম পেপা, এখানে একটাই শিং আছে, আর একরকম হইলো এইটা পেপা, এটাতে দুইটা শিং আছে, ঠিক আছে। এই শিং থাকা একটা শিংয়ের পেপাকে বলে গুটিয়া পেপা। আচ্ছা। গুটিয়া পেপা বা গোয়াল পেপা, দুইটা নাম আছে, গুটিয়া আর গোয়াল। আর এই পেপারটাকে বলে জুরিয়া পেপা। যেহেতু এটা দুইটা শিংয়ের মানে জোড়া শিংয়ের, সেই জন্য কে বলে জুরিয়া পেপা। আচ্ছা। তফাৎ কিছু নেই, কেউ কেউ জুরিয়া পেপা বাজায়, কেউ কেউ এটা বাজায়, যে কোনো বাজালে কোনো প্রবলেম নাই, কোনো ভুল নেই। পেপা মূলত বানানো হয় মহিষের শিং দিয়ে। মহিষের শিং। মহিষের শিং, মহিষের শিং। তারপরে এখানে বাঁশ রয়েছে, এখানেও বাঁশ রয়েছে, আর এখানে রয়েছে নল, এটাকে বলে নল, এটা পেপার মূল। আচ্ছা। হ্যাঁ, এইটাই পেপারটা, এইটাই মূল জিনিস। আচ্ছা। এই বাঁশের ভিতরে এই নলটাকে ঢোকানো হয়, ঢুকিয়া এটারে বলে থুলা, থুলাটাকে এখানে ঢুকিয়ে দিয়া এই যে মুখটাকে বলে সুপহি। তারপরে এটা হলো পেপা। পেপার মেন কাজ হইলো কি, লোকবিশ্বাস অনুযায়ী পেপা অশনি দূর করে। আমরা বলি অশনি মানে নেগেটিভ এনার্জি, যেগুলো নেগেটিভ এনার্জিটা দূর করে। হ্যাঁ দূর করে। এখানে ভূত পিশাচ, এটা আমরা যেই জায়গায় বিহু করব, ফার্স্ট আমরা পেপা দিয়ে ওই জায়গাটা আমরা মানে পরিষ্কার করে নেবো বা পবিত্র করে নেবো। ওটা মনের একটা বিশ্বাস যে এই পেপা বাজানোর পরে সেখানে আর কোনো নেগেটিভ এনার্জি নাই, এখন আমরা আনন্দ মনে ফুর্তি করতে পারি। যখন থেকে শঙ্করদেবের বৈষ্ণব ধর্মর প্রচার হইলো, আচ্ছা। তারপর থেকে এই বাদ্যটাও বিহুতে মানে আসে বললো। এটাকে বলে তাল। তাল, এটাকে বলে তাল। এটা হলো বিহুর বাদ্য তাল। তারপরে আপনারা সামনে রেখেছেন, ওটা হলো ঢোল। ঢোল। ঢোল, হ্যাঁ, এগুলো ঢোল। হ্যাঁ ঢোল। ঢোল বানানো হয় আপনার কাঠল গাছের কাঠে দিয়ে, সঙ্গে ওখানে গরুর চামড়া লাগানো হয়। আর এই ঢোলটা আমাদের বিহুর অনবদ্য বাদ্য লাগবে, মানে ঢোলটা লাগবে। হ্যাঁ, ঢোল ছাড়া হবে না বিহু। তো স্যার, বিহুর এই যে বিভিন্ন রকম সঙ্গীত, আমি দেখলাম গানের বিভিন্ন সঙ্গীতের সাথে আপনি কর্মশালায় নাচ শেখাচ্ছিলেন, তো এইগুলো যদি একটু আমাদেরকে এক লাইন করে যদি গিয়ে একটু গানের যে মানে গানের যে ডিফারেন্স গুলো, পার্থক্য গুলো অ্যাকচুয়ালি সেগুলো যদি একটু বোঝান। হ্যাঁ, ঠিক আছে। বিহুর গানগুলি আপনার একটা ছন্দ আছে, যে ছন্দটাকে বলে দুলরি ছন্দ। বিহু গান হইতে হলে 4 লাইনের হইতে হবে। প্রথম 2 লাইন উপমা, উদাহরণ মানে এক্সাম্পল, আর সেকেন্ড 2 লাইন মনের ভাব। সে আমরা বলছি যে কাজিরঙা খুনি ফুটুকি হরিণী র লাগি আমালয় চায়, আমারে নাচনি গাতে নাই তরুণী রঙালী বিহুতি পায়। ফার্স্টে 2 লাইন আমরা এক্সাম্পল দিলাম। কিসের এক্সাম্পল? কাজিরঙা খুনি, কাজিরঙা অভয়ারণ্যের কথা আমরা বললাম। ফুটুকি হরিণী, এখানে হরিণের কথা বললাম যে ও সুন্দর। র লাগিয়ে আমালয় চায়, আমাদের দিকে তাকিয়ে আছে। দ্যাট মিনস তারপরে আমাদের মনের ভাব, আমারে নাচনি গাতে নাই তরুণী, মানে আমাদের যে ফিমেল ডান্সার, ওদের শরীরে মানে একদম নাই, আর ওরা আসতে চায়, মানে একদম ইসে হয়ে গেছে, মানে কি কই আর ধৈর্য নেই, ওরা আসতেছে না আসতে। তো আমাকে আমাদের বিহুক্ষণ পায়, আমার বিহু দেখে ওরা ধৈর্য হারিয়ে গেছে, ওরা আসবে। প্রথম 2 লাইনের উদাহরণের যে 2 লাইনের লাস্ট শব্দটা 4 নম্বর লাইনের লাস্ট শব্দের সাথে ওইটা মিলতে হবে, সেটাকে বলে দুলরি ছন্দ। যেরকম রইসাই যায়, যেরকম সোতে গয়ে গয়ে বহাগে পালেহি ফুলিলে ভেবেলি লতা, কইনু কই থাকিলে উড়কে নপরে রঙালী বিহুরে কথা। এই যে লতা আর কথা, এটা বিহু গানের মেইন বৈশিষ্ট্য। 2 নম্বর লাইনের লাস্টের শব্দটার সাথে 4 নম্বর লাইনের লাস্টের শব্দর ম্যাচিং হইতে, রাইমসটা হইতে হবে। আচ্ছা আচ্ছা, এটাই বলে দুলরি ছন্দ। আর বিহু গান ওর গাওয়ার যেটা ধরন মানে প্রক্রিয়া, ওই হিসাবে ওকে অন্যান্য নামাকরণ করা হয়েছে। এখন ধরেন আমি সোতে গয়ে গয়ে গানটাকে আমি একটা ধরনে গাবো, এ সোতে গয়ে গয়ে বহাগে পালেহি
ওই ফুলিলে ভেবেলি ওই লতা, এই কৈনো কৈ থাকিলে উৰকে নপৰে ওই ৰঙালী বিহুৰে কথা। এই যে গানটা আমি গেলাম, এই গাওয়ার যেটা ধরন বা স্টাইল, এটাকে বলে যোজনা, এই প্রকারটাকে বলে যোজনা। আচ্ছা, এই গানটাকে আমি আবার অন্য রকমে গাবো। এসোটে গয়ে গয়ে ও দেহা বহাগে ওই পালেহি, বহাগে ওই পালেহি, ফুলিলে ওই ভেবেলি, ফুলিলে ওই ভেবেলি লতা, এ কৈনো কৈ থাকিলে ও দেহা উৰকে ওই নপৰে, উৰকে ওই নপৰে, ৰঙালী ওই বিহুৰে, রঙালি ওই বিহুরে কথা। এটা আবার বিহু গানের একটা রূপ নিয়ে নিল। এখানে আমরা এইরকম সুর নিয়ে অন্যান্য যেগুলি গান আছে সেগুলিকে আমরা যখন ছেলে মেয়ে উভয় কোশ্চেন মানে প্রশ্ন করি, প্রশ্ন করবে, উত্তর দিবে, সেই রকম যখন বিহু গানগুলি করবে তখন বলবে ওটাকে জোড়া নাম, জোড়া নাম। তারপরে কিছু কিছু বিহু গীতের সাথে কিছু কিছু আমরা মানে জাত, ওইটাকে জাত বলে একটা পার্ট আমরা অ্যাড করে দিই, ওই পার্টটাকে জাত বলে। জাত এরকম একটা জিনিস, ও স্বয়ং সম্পূর্ণ একটা কাব্য। আচ্ছা, জাত সামটাইমস একটা শব্দেরও হইতে পারে, সামটাইমস একটা লাইনও হইতে পারে, সামটাইমস একটা গানও হইতে পারে। আচ্ছা, জাত মানে মেইন সংটার সাথে, মেইন গানটার সাথে ওকে মানে টাচ করে, মানে অ্যাড করে দেওয়া হয়, মানে যোগ করে দেওয়া হয়। ঠিক। এরকম একটা এক্সাম্পল, ছোট এক্সাম্পল দিচ্ছি আমি। এ মূঢ়ন রঙিলি চাপি চাপি, মূঢ়ন পমিলি নাহিবা নাচনি, হে মূঢ়ন ৰঙিলি, হে মূঢ়ন পমিলি, এ গাতে গা লাগিব, গাতে গা লাগিব চাবা, এ মূঢ়ন ৰঙিলি গাতে গা লাগিলে, হে মূঢ়ন পমিলি সোণালী যৌৱনত, হে মূঢ়ন ৰঙিলি, হে মূঢ়ন পমিলি, মুকুতা সৰিব, মুকুতা সৰিব চাবা। এই গানটাতে মূর্ধন রঙিলি আর মূর্ধন পমিলি এই দুইটা লাইন দিয়ে আছে এখানে। এই জাত, এই জাত দুই লাইনটা আমরা গানের সাথে যখন ম্যাচ করে দিলাম, অ্যাড করে দিলাম, যোগ করে দিলাম, তখন গানটা হয়ে গেল জাত নাম। জাত হইতে হইলে যেই লাইন বা শব্দটা, যে বাক্যটা বা যে গানটা আমরা ব্যবহার করেছি সেটা পুনরাবৃত্তি হইতে হবে বারে বারে। যেরকম এ জানোই বাড়িরে ধাপতে জানোই, এই যে জানোই শব্দটা ইউজ করলাম, জানোই 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 রিপিট হবে, দ্যাট ইজ জাত। এটা জাত, সেটা রিপিট হবে, এটা একটা প্রকার হইলো জাত নাম। তারপরে আরেকটা আছে যাকে আমি ঠেলা নাম বা আমরা ফকরা নাম বলি, যেখানে একটু ইয়ার্কি টামসা বেশি হয়। ইয়ে এ হয় কলি ফাপৰি চলি মেলি জাপৰি নেপাহে আনিলো তোক, এ বোলো হয় হয় হয়, সি নেপাহে আনিলো তোক, এ বোলো হয়, এ সমনীয়াৰ আগতে নোলাবি জাপৰি, সমনীয়াই হাঁহিব মোকে হেৰলো তুতু, বুঢ়ী হলে নিনিউতু, সমনীয়াই হাঁহিব মোক। এই যে স্টাইলটা, এটা মানে হাসি তামসা ইয়ার্কি ঠাট্টা মস্করা, এই একটা পার্ট হইলো যাকে বলি আমরা ফকরা নাম। তারপরে একটা হলো আপনার খর নাম। হায় হায় সোতে গয়ে গয়ে ও দেহা বহাগী পালেহি, সোতে গয়ে গয়ে ও দেহা বহাগী পালেহি, ও দেহা ফুলিলে ওই ভেবেলি লতা। হে হায় হায়, এই রিদমে যখন মানে একদম দ্রুত স্কেলে যখন দ্রুত রিদমে যখন যাবে সেটাকে বলে খর নাম। এই কয়টা হলো বিহু নামের প্রকার। সঙ্গে কিছু বিহু গান বা বিহু নাম এরকম আছে যেগুলি পুরনো, যেগুলি কাহিনী, পুরনো যেগুলি ঘটনা, ইতিহাস প্রসিদ্ধ যেগুলি ঘটনা সেগুলি বর্ণনা করে, মানে আসামের যে আসামের সাথে জড়িত। যেরকম একটা এক্সাম্পল দিই, আপনি আহোমের কথা বলেছিলেন, আহোম 700 বছরের উপরে রাজত্ব করেছে আসামে। হে পাত কাই পারে হুই, হে চুকাফা আহিলে, ওই সমাৰ দিলেহি ভৰি, এমন খোলাই হয় ফুৰালুম পাতিছো, হৈছোং দেউ কাগতে ৰাখি। এই গানটাতে আহোমে যে প্রথম রাজা স্বর্গদেউ চুকাফা, চাউলুং চুকাফা, উনি যে আসছিল, কবে আসছিল এই গানটাতেই
কিভাবে আসছিল উল্লেখ আছে। আচ্ছা আচ্ছা উনি পাটকাই পর্বত পার হয়ে আসছিল, সাউলম সুকাফা হোমারও দিলে হিবই, ওই টাইমে আসামকে সোমার পীঠ বলা হইতো। তো সোমার পীঠে আসলো উনি, মুন খুং খুনলাই ওই ফুরালুং পাতিছে, ওইখানে একটা পূজা করা হলো। কি পূজা? আচ্ছা সুংদেও আগতে রাখি, সুংদেও মানে পাহাড়ের দেবতা, পাহাড়ের দেবতাকে পূজা করে ওরা পাটকাই পার হয়ে আসলো। আচ্ছা তো এইরকমই বিহুর গানগুলি কিছু আছে যে ইতিহাসকে বর্ণনা করে, ইতিহাসের একটা বিষয় ইতিহাসের রয়েছে। জ্ঞান পাওয়া যায় ওই গানগুলিতে। যেরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাইমে এ দিশত গুমে গুমাই কোম্পানীৰ জাহাজখন, ঐ ঢেঁকীত গুমে গুমাই ঐ থোৰা, দেহা ৰমে ৰমাই হিয়া চমে চমাই ঐ বিহুতি আহি বৰপৰা। এই গানটার অর্থটা আপনি বলেছেন কি, দিখত ঘুমে ঘুমায়। দিখু একটা নদী যে ব্রহ্মপুত্রের সাথে রিলেটেড। কোম্পানির জাহাজ, কি কোম্পানি? ইস্ট ইন্ডিয়া ইস্ট কোম্পানি। ইন্ডিয়া ইস্ট কোম্পানি। ইন্ডিয়ানের কোম্পানির জাহাজ দিখৌ নদী দিয়ে যাইতেছিল। অনাক্ষরিক কৃষককেও রচনা করে ফেললো যে দিখত ঘুমে ঘুমায় কোম্পানির জাহাজখন, ঢেঁকিত ঘুমে ঘুমায় থুরা। আসামে ঢেঁকি বলে একটা চাল ভাঙার একটা ম্যানুয়াল যন্ত্র ছিল। হ্যাঁ, ওই টাইমে মানে ওই ঢেঁকিতে চাল বানাতে ছিল, কেউ পিঠার জন্য হতে পারে, কেউ অন্যান্য কিছুর জন্য হতে পারে। ওই শব্দটা কথা বললো, তুরুপ 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 মারতেছে, ওদিকে করে সিগন্যাল দিতেছে। এই চিত্রতা মানে চোখে ভেসে যায়। তারপরে বলছে হিয়া রমে রমায় হিয়া সমে সময় মনে করতে কোথায় বিহুতি আহিবর পড়া। এই যে বিহুতি যে আসছে, আমাদের আর মনগুলি ভাল লাগছে না, নাচতে ইচ্ছা করতেছে, গাইতে ইচ্ছা করতেছে, সেই জিনিসগুলি মানে গানের মাধ্যমে ওই টাইমে ইতিহাসের যে ছবিকে একদম সুন্দরভাবে তুলে ধরা হয়। যেটা বুঝলাম আপনার সাথে কথা বলে, যে বিহু নৃত্য এটা কিন্তু নিজেদেরই গাইতে হয়, নিজেদেরই নিজেদেরই নিজেদের গাইতে হবে, নিজেদের নাচতে হবে, নিজেদেরকে নিজেদের এবং বাজাতে হবে। বাজাতে হবে। Yes, মানে সব কাজগুলি একসাথে নিজেকেই করতে হ্যাঁ, হবে। এই যে আপনি গানগুলি শোনালেন হ্যাঁ। বা আমরা কর্মশালায় দেখলাম, হ্যাঁ। এই যে গানগুলি আপনি গাইছেন, হ্যাঁ। এগুলি কি এগুলি তৈরি কোথা থেকে হয়েছে এটা আমি জানার চেষ্টা করছি। মানে Yes. এটা কে লিখেছেন বা নিজেরাই তৈরি করেন? যারা নৃত্য করেন তারা কি নিজেরাই গানগুলি তৈরি করেন, হ্যাঁ। না অন্য কোনো ধরুন কেউ লিখছে, সুর করছে আর আপনারা গাইছেন, এরকম কেউ, মানে এই না। বিষয়টা কি? এখন ফার্স্ট অফ অল আমরা এটা বুঝতে হবে কি বিহুটা অ্যাকচুয়ালি উৎসবটা কার, কে আচ্ছা। বিহু উৎসবটা পালন করে? আচ্ছা কৃষক সমাজ। আচ্ছা যারা যারা কৃষক সমাজ, এগ্রিকালচার, খেতির সাথে যারা যারা জড়িত, বিহু মূলত ওনারা মানে সেলিব্রেশন করেন, আচ্ছা, পালন করেন। আচ্ছা আচ্ছা দেখেন যে রাজা, রাজা তো আর এগুলো নিত্য গীতে থাকবে না, না না না, না প্রজারা করে। কারণ প্রজা। প্রজারা গরিব, প্রজাদেরকে একটা আনন্দ লাগে। প্রজাদের আনন্দ কোথায় পায়? যখন প্রজারা ভালো ফসল পায়। ভালো ফসল পায়। বছরে যখন ফসল উনার বাড়িতে জমা থাকবে, উনার ভরালে যখন জমা থাকবে, তখন উনার মনে এমনি আনন্দ থাকবে। আর যখনই মানুষ আনন্দে থাকে, কিছু না কিছু সৃষ্টি হয়, একদম মনের ভাবনা। একদম। আর বিহুর গানগুলিও, বিহুর যে নামগুলি, এইভাবে সৃষ্টি হওয়া অনাক্ষরিক কৃষকের সৃষ্টি, যে লেখাপড়া জানে না, মনের ভাবনা মুখে এসেছে, মাইন্ডে এসেছে, মানে সৃষ্টি করে মানে দিয়েছে। অ্যাকচুয়ালি স্যার লোকসঙ্গীত, প্রচলিত লোক প্রচলিত লোকসঙ্গীত, হ্যাঁ। মানে আমাদের এখানে যে লোকনৃত্য হ্যাঁ, যে গানের উপর হয়, হ্যাঁ, সেগুলো প্রচলিত লোকসঙ্গীত। প্রচলিত। এটা অ্যাকচুয়ালি অনেক লোকসঙ্গীত আছে যেগুলো কোথা থেকে এসেছে কেউ তার জানে আদিটা, না, তার আদিটা কেউ জানে না। নাই, নাই। সেই ধরনের সেই ধরনের বিহু, সেই ধরনের সেই বিহু, ধরনের বিহুটা। সেই এটা ধরনের। মুখে থেকে এক মুখের থেকে ওই মুখ শুনলো। আজকে আমি বাঁকুড়ার জমিতে আসলাম, এই খাতড়াতে আমি আজকে যখন বাচ্চাদেরকে শেখাইলাম, এখান থেকে যদি কোনো বাচ্চা এই জিনিসটা শিখলো, তো এখান থেকে উনি যখন গিয়ে কোথাও আবার পরিবেশন করবে, সেখানে আবার ওই জিনিসটা চলে যাবে। আচ্ছা, এই এক মুখ থেকে ওই এক মুখ, ওই মুখ থেকে ওই মুখ, এইভাবেই যাবে। তো এই যখন আপনি বলছেন এক মুখ থেকে আরেক মুখে যাবে, এই যেতে যেতে সুরের কোনো পরিবর্তন তো হবে না, সুর তো একই থাকবে, সুর তাল এগুলো একই থাকবে। একই থাকবে। হ্যাঁ, একটা কথা ঠিক, যেরকম পরম্পরার বুকে পরম্পরা জন্মে, সুর তালের গতি এদিক ওদিক হতে পারে, মূলটা একই থাকবে, মূলটা একই থাকবে। মূলটা একই থাকবে। বিহুর যেটা মেইন আমেজ, যেটা যেটা মেইন ফুর্তি, সে ফুর্তিটা একই থাকবে। এটা কখনো এরকম হবে, এরকম গান সৃষ্টি হবে যে বিষাদমূলক হতে পারে, বিষাদমূলক গানে তখন হয়তো ধুলের ছন্দ একটু তোলে পড়বে। যখনই আনন্দের মাত্রা বেড়ে যাবে, তখনই ধুলের গতি বেড়ে যাবে, বেড়ে যাবে। তো ওই হিসাবে নাচগুলিও হবে। ঠিক। তো এইভাবে পরম্পরা বুকে পরম্পরা জন্ম হবে। তো স্যার খাতড়ার মাটিতে তো এই প্রথমবার নাকি? প্রথমবার। তো একটু জানতে চাইবো কিরকম লাগছে খাতড়ায় এসে? এক অদ্ভুত
অনুভব, প্রথম কথা, একজনের লোক এখানে অসমিয়া নয়, না, কিন্তু অসমের এই বিহুটিকে এত সুন্দরভাবে আদর করে নিজের করে নিয়েছে, সেটা আমার জন্য মানে এক অদ্ভুত অনুভব, আমি ব্যক্ত করতে পারবো না ভাষা দিয়ে, এত ভালো লেগেছে। আর মানুষরা বহুত অমায়িক, কি শিখাইতে পেরেছি জানি না, কিন্তু উনাদের যে ভালোবাসা পেয়েছি সেটা আজীবন আমরা সঙ্গে নিয়ে যাব, আজীবন মনে রাখবো। আর নিশ্চয়ই যদি ভবিষ্যতে যদি এরকম অপরচুনিটি আরো পাই, মানে আরো যদি নিশ্চয়ই আবার খাতড়া জমিতে আরো আসবো। আমন্ত্রণ পেলে আবার আসবে। আমরা জীবনে ভুলবো না খাতড়ার এই যে যাত্রা। সবচেয়ে বড় কথা কি, এটা ফার্স্ট টাইম, প্রথমবার। তো আমি নিজেকে সৌভাগ্যবান ভাবি যে আমার এই সৌভাগ্যটা আমার হইলো। আসামে অন্যান্য বহুত গুরু রয়েছে, আমার থেকে বড় বড় বহুত গুরু রয়েছে, উনাদের সৌভাগ্য হলো না, কিন্তু আমার সৌভাগ্য ছিল যে আমি খাতড়াতে আসার সুযোগ। খাতড়ার নাম কি স্যার আপনি এর আগে শুনেছিলেন? না, শুনি নাই। আমি জঙ্গলমহল শুনেছিলাম, মেদিনীপুর শুনেছি, মুর্শিদাবাদ শুনেছি, বিভিন্ন কারণে হয়তো পলিটিক্যাল রিজনে হোক আমি শুনেছি বা ওইগুলা নিউজে পাই, কিন্তু খাতড়ার নাম আমি প্রথমবার শুনলাম। তারপর বাঁকুড়া শুনেছিলাম, কিন্তু খাতড়া প্রথমবার। আর খাতড়ার লোক খাতড়া না, কিন্তু গুড অমাইক করবো, দেখা একটা যাক। কথা না বললে মানে এই পডকাস্টটা আধার হয়ে যাবে। এই যে যুগসূত্রতা, শুধু বঙ্গাইগাঁও আসাম থেকে বাঁকুড়া পর্যন্ত যে বা খাতড়া পর্যন্ত যে যুগসূত্রতা, এই দড়িটা ছিল আমাদের শোভা গাঙ্গুলি ম্যাডাম। শোভা ম্যাডাম, হ্যাঁ। এরপরে যেটা জানতে চাইবো স্যার, আমরা শুনলাম এবং আমরা জানি আগের থেকে, আপনিও বললেন, সেটা হচ্ছে যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। তো এই যে বললেন নাম, আপনাদের নাম অনেকের ওখানে উঠেছে, তো এটা কি ওই আমার যেটা জানা আর কি, সেটা হচ্ছে আপনাদের ওখানে কোনো স্টেডিয়ামে একটা বড় প্রোগ্রাম হয়েছিল, তাই না? সেখানে বোধহয় একটা অনেক বিহু শিল্পী সেখানে 11,500 11,500 জন সেখানে অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, অসমের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এসেছিল। ওই স্টেডিয়ামের নামটা যদি স্যার একটু বলেন। সরুসজা স্টেডিয়াম। এটা কোথায়? এটা আপনার গুয়াহাটিতে, গুয়াহাটি ISBT যেটা বাস স্ট্যান্ড, ওর পাশে লখরা রোড, লখরা পরে জায়গাটা। এখানে ওটাই অ্যাকচুয়ালি ন্যাশনাল হকি স্টেডিয়াম। আচ্ছা আচ্ছা, ওইখানে ওই আয়োজনটা হয়েছিল। আচ্ছা। আসামের CM হিমন্ত বিশ্ব শর্মা স্যার, আর উপস্থিত ছিলেন ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি। আর সেখানে আমরা সৌভাগ্যবান আর কি, যে ওই অনুষ্ঠানে আমরা ভাগ নিতে পেরেছিলাম এজ এ মাস্টার ট্রেনার। আচ্ছা, গর্বের কথা আর কি। এবং সেই জায়গা থেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে গিনেস বুকের টিম এসেছিল। আচ্ছা, তো এট এ প্লেস ফোক নৃত্য, লোকনৃত্য এত গ্যাদারিং কোনোদিন হয়নি। তো সেই গ্যাদারিং থেকেও ওনারা মর্যাদা প্রদান করেছিল। মানে এটা ওয়ার্ল্ডে বোধহয়, বিশ্বে বোধহয় প্রথমবার এত মানুষ, এত নৃত্যশিল্পী, লোকসঙ্গীত। এটার একটা রিজন, আমাদের CM স্যারের রিজন এটা ছিল যে বিহুকে বিশ্ব দরবারে নেওয়া যাক। আজকে যখন বিহুকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নামে যখন দেখবে বা গুগলে সার্চ করবে, তখন বিশ্বের যে কোনো লোক ওটাকে সার্চ করে দেখতে পারে, যাতে বিহুকে জানতে পারে, বিহুকে শিখতে পারে। সেই জন্য ওইটা প্রচেষ্টা। ঠিক। তো স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আর একটা প্রশ্ন আমার আছে। আপনি তো একজন অনেক দিনের নৃত্যশিল্পী এবং একজন প্রখ্যাত প্রশিক্ষক নৃত্যের। আপনার এই যে বিভিন্ন প্রদেশের যে আলাদা আলাদা নাচ, আমাদের বিভিন্ন প্রদেশের আলাদা আলাদা নাচ আছে, এই নাচগুলো যারা নৃত্য শিল্পের সাথে যুক্ত, যারা নৃত্যশিল্পী, তাদের কেন জানা দরকার? বিভিন্ন প্রদেশের নাচ কেন জানা দরকার? এটা আপনার কি মনে হয়? এর মূলত রিজনটা হইল, এখন দেখেন, এখন আঙ্গুলের মাথায় বিশ্ব, একটা ক্লিক করলে আমেরিকা, লন্ডন আমরা পৌঁছে যেতে পারি। আর এখনকার যুগ হলো আপনার কম্পিটিশনের যুগ, প্রতিযোগিতা। আজকে দেখেন বহুত রিয়েলিটি শো বের হচ্ছে, যেরকম ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, তারপরে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পারি যে বড় বড় মানে প্ল্যাটফর্ম জন্ম নিয়েছে ড্যান্স কম্পিটিশনের। তো আজকালের যুগে একটা ফর্ম নিয়ে থাকলে হবে না, আপনাকে ভার্সেটাইল হইতে হবে। আপনি ক্লাসিক্যাল জানেন, ক্লাসিক্যাল বেস আপনার সুন্দর, সঙ্গে আপনি কন্টেম্পোরারি জানেন কিনা, হিপহপ জানেন কিনা, আপনি যত জানবেন আপনার যেটা ভার্সেটিলিটি সেটা আরো বাড়বে। আপনি ওই শোতে চূড়ান্ত বিজয় হওয়ার চান্স আপনার বেড়ে যাবে। আর তাছাড়াও স্যার, এই বিভিন্ন প্রদেশের যে কালচার, যে সংস্কৃতি, এগুলো জানার একটা জানার একটা সুবিধা হবে, সঙ্গে জ্ঞান বাড়বে।
আর ওই লোকের আপনার লোকাচার পরম্পরা সেটার সাথে একটা ইন্ট্রোডাকশন যেটা বলে পরিচয় একটা হবে, ঠিক। আর সেটাকে মানুষকে জ্ঞানী করে ঠিক। কথাটা হইতে আর কি। সেই জন্য চর্চা প্রয়োজন। আর যে কোনো শিক্ষা হোক না কেন, যেই নাচই হোক না কেন, মন দিয়ে সবাই শিখতে লাগে। এখন প্ল্যাটফর্ম বহুত বড় হয়ে গেছে, কিছু না মোবাইলে দিলে তো অল ওভার ওয়ার্ল্ড পেয়ে যাচ্ছে। একদম একদম। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনারা দেখলেন যে আমরা দীর্ঘক্ষণ ধরে ওনার সাথে কথা বললাম নৃত্যের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে বিহু নৃত্য নিয়ে, আসামের বিভিন্ন সংস্কৃতি সেগুলো নিয়ে। আশা করি আপনাদের সামনে একটা অন্য ধরনের ভিডিও আমরা আনতে পেরেছি ইচ্ছে টানার পক্ষ থেকে, এবং আপনাদেরকে উপহার দিতে পেরেছি। সকলকে আরেকবার ইচ্ছে টানার পক্ষ থেকে স্যার অসংখ্য ধন্যবাদ, সবাইকে নমস্কার। নমস্কার জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ নিশ্চয়ই, থাকবেন। সাথে সাথে আগামী নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানালাম। ধন্যবাদ।